প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ। শেষ মুহূর্তে বাস, ট্রেন, লঞ্চে ভিড়। অনেক ভালো লাগছে, অনেক দিন পর বাড়ি যাব, একটা আলাদা এই অনুভূতি। মোটামুটি আবার ট্রেনের এটা ভালো, সরকারের অনেক ধন্যবাদ। এই প্রথম ট্রেন যাত্রা এত ভালো লাগছে আর কি। সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের জের, যাত্রীদের মারধরে বাস চালক ও সহকারী নিহত। বান্দরবানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, রুমার বেথেলপাড়া থেকে অস্ত্রগুলি সহ 54 জন আটক, অভিযান চলবে। ঈদের পর থেকে মেয়াদ উত্তীর্ণ ইউনিটের সম্মেলন করবে আওয়ামী লীগ, হাইব্রিড ও বিতর্কিতদের বিষয়ে সতর্ক কেন্দ্র। এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতকে সাথে চায় বিএনপি, আন্দোলন বাধাগ্রস্ত করতেই জামায়াত নিয়ে বিতর্ক, বলছেন মান্না। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের বাকি আর মাত্র একদিন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। গার্মেন্টস সহ বেশিরভাগ অফিস ছুটি হওয়ায় সড়ক মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। এতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ বেড়েছে। শেষ মুহূর্তে বাস, ট্রেন, লঞ্চে বাড়ছে ভিড়। ভোর থেকেই রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে লঞ্চ। স্বস্তির ঈদ যাত্রায় খুশি ঘরমুখ মানুষ। রেলে ঈদ যাত্রার ষষ্ঠ দিনেও কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। বাড়তি যাত্রী সামলাতে রয়েছে বিশেষ ট্রেন। সকাল থেকে শিডিউল মেনে কমলাপুর স্টেশন ছাড়ে অধিকাংশ ট্রেনই। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, যারা অনলাইনে রেলের টিকিট পাননি তাদের জন্য 25% টিকিট স্ট্যান্ডিং রাখা হয়েছে। অনেক ভালো লাগছে, অনেক দিন পর বাড়ি যাব, একটা আলাদা এই অনুভূতি। মোটামুটি আবার ট্রেনের এটা ভালো, সরকারের অনেক ধন্যবাদ। এখন মোটামুটি খুব কমফোর্ট, সুন্দরভাবে আমরা আসছি। এখন ভালোভাবে যেতে পারলে চলবে ইনশাল্লাহ। এই প্রথম ট্রেন যাত্রা এত ভালো লাগছে আর কি। ক্লিন, মানে ঝামেলা নাই, ডালার কিছু নাই, টিকিটের সমস্যা নাই। আগে তো যে কোনো কেউ ঢুকতে যেতে পারতো, এখন খুব ইজিলি পারবে না। এখন কাউন্টার থেকে 25% টিকিট দিচ্ছে, আর যারা ভিতরে চলে আসতেছে তাদেরকে আমরা টিকিট কিছু দিচ্ছি। দর্শক, ঈদের বাকি আর মাত্র একদিন। ঘরমুখ মানুষের ঈদ যাত্রার তথ্য জানাবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। কমলাপুরে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ, সদরঘাটে মেজহারুল ইসলাম, সাভারে শাহিনুর রহমান, পাটুরিয়ায় আব্দুল আলিম এবং টাঙ্গাইলে আতিকুর রহমান, এবং সেই সাথে নারায়ণগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। আমরা প্রথমেই চলে যাব কমলাপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়াজ। নিয়াজ, ঈদের তো আর এক দিন বাকি রয়েছে। কমলাপুরে এ পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়েছে, যাত্রীরা কি বলছেন, তাদের ঈদ যাত্রার উৎসাহ উদ্দীপনা নিয়েও আমাদের জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। এই পর্যন্ত কিন্তু সকাল 4:40 থেকে আসলে ট্রেন ছাড়া শুরু হয়েছে এবং এই পর্যন্ত প্রায় 9টি ট্রেন ছেড়ে গেছে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে। এবং এইতে কিন্তু আন্তনগর ট্রেন সহ কিন্তু লোকাল যে কমিউটার ট্রেন রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এবং যাত্রীরা কিন্তু বেশ স্বচ্ছন্দে আসলে ট্রেন ভ্রমণ করছে এমনটা বলেছেন। তবে লোকাল যে ট্রেনগুলো রয়েছে কমিউটার, সেখানে আসলে যাত্রীদের কিছুটা অভিযোগ রয়েছে। তারা আপনার যে টিকিট কেটেছিল সেই টিকিটটা আসলে তারা বাড়তি দামে কিনেছেন এবং তারা সিট পাননি। অনেকে আসলে আপনার টিকিট কেটেও সিটে উঠতে পারেননি এবং আপনারা অনেকে ছাদে ভ্রমণ করেছেন এবং আপনার পুরোই আর কি একেবারেই আপনারা গাদাগাদি যে একটা অবস্থা সেটি কিন্তু আসলে লোকাল ট্রেনগুলোতে রয়েছে। এবং আন্তনগর কিছু ট্রেন আমরা দেখেছি আসলে ছাদেও কিন্তু আপনার মানুষ উঠেছে এবং ভিতরে কিন্তু আসলে তারা জায়গা না পেয়ে তারা কিন্তু আসলে আপনার ছাদে অবস্থান নিয়েছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং এখনও কিন্তু আসলে আপনার মনে করেন যে কমলাপুর রেল স্টেশনে কিন্তু আপনার এখনও কিন্তু যাত্রীদের বেশ চাপ রয়েছে এবং যাত্রীরা কিন্তু আপনারা আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনটি আসার জন্য। ট্রেনটি এখন আসেনি, আসলে তারা হয়তো বা তাদের যে গন্তব্য সেখানে তারা চলে যাবেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু আপনার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা করছেন যে সঠিক টাইমে আপনার ট্রেনগুলো ছেড়ে দেওয়ার জন্য। এবং এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আমরা এখনও পাইনি। তবে লালমনিরহাটগামী যে বুড়িমারি এক্সপ্রেস সেটি আসলে 15 থেকে 20 মিনিট আসলে দেরি করেছে এবং এতটুকু আমরা দেখেছি সকাল থেকে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে মানুষের কিন্তু আসলে অভিযোগ রয়েছে যে স্ট্যান্ডিং
টিকিটগুলো রয়েছে, সেই স্ট্যান্ডিং টিকিটগুলো কিন্তু আসলে তাদের এক ধরনের বাড়তি দামে আসলে কিনতে হয়েছে। 100 টাকার টিকিট কেউ কেউ 500 টাকায় কিনেছে। তবে কালোবাজারি রোধে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা ব্যবস্থা ছিল সেটি কিন্তু আসলে এখনও পর্যন্ত কিন্তু আপনার রোধ করা সম্ভব হয়নি। কারণ আমরা এমন অভিযোগও পেয়েছি যাত্রীদের কাছ থেকে যারা আসলে অনলাইনে টিকিট কিনতে না পারে, কিন্তু সেই টিকিট তারা আজকেও কিন্তু আপনার কালোবাজারিদের কাছ থেকে কিন্তু তারা টিকিট কিনতে পেরেছেন এবং 300 টাকার টিকিট কিন্তু তারা 700 টাকায় কিনেছেন, এমন অভিযোগই কিন্তু আসলে আমরা যাত্রীদের কাছ থেকে পেয়েছি। এবং সব থেকে বড় কথা হলো আসলে আপনার এই যে ট্রেন যাত্রাটা তারপরেও একটা স্বাচ্ছন্দ্যময়ী, সেটি আসলে যাত্রীরা বলছেন যে কোনো ধরনের কোনো ঝামেলা নাই এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই, যে যার টিকিট আসলে সেই স্টেশনে প্রবেশ করতে পারছে, এমন একটা স্বাচ্ছন্দ্যময়ী কথা কিন্তু আসলে আপনার যাত্রীরা কিন্তু বলছেন আমাদেরকে বারবারই। এবং এখনও পর্যন্ত আসলে কোনো শিডিউল বিপর্যয় তেমন একটা খুব গুরুত্বপূর্ণ কোনো আসলে কারণ আমরা এখন পর্যন্ত দেখিনি এবং শিডিউলে কিন্তু আসলে আপনার ঘটেনি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ নিয়াজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কমলপুর রেল স্টেশন থেকে এই যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, আমরা জানি যে দক্ষিণাঞ্চলের একটি বড় অংশ সদরঘাটকে বেছে নেয় তাদের এই যাত্রার জন্য। এবার সদরঘাটের তথ্য জানবো। দর্শক, সদরঘাটে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, সদরঘাটে এই যাত্রার কি তথ্য রয়েছে আপনার কাছে, কি বলছেন সেখানে যাত্রীরা এবং প্রশাসনের কি তৎপরতা দেখছেন, জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদের বাকি আর মাত্র 2 দিন, এরই মধ্যে কিন্তু বাড়তে শুরু করেছে সদরঘাট লঞ্চ টার্মিনালতে যাত্রীরা, অর্থাৎ যাত্রী চাপ অনেকটাই বেশি। গত কয়েকদিনে যাত্রী চাপ কম থাকলেও আজকে সকাল থেকে কিন্তু যাত্রী চাপ অনেকটাই বেড়েছে। আপনাকে একটা কথা বলে রাখি, যাত্রী চাপ বাড়ার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে অনিয়ম এবং অব্যবস্থাপনা। কর্তৃপক্ষের লঞ্চের উপরে যাত্রী নেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও আমরা দেখতে পাচ্ছি অনেক লঞ্চে কিন্তু ছাদের উপরে যাত্রী নিচ্ছে এবং যাত্রীর যে পরিমাণ জায়গা লঞ্চগুলোতে আছে তার চেয়ে কিন্তু বেশি যাত্রী নেওয়া হচ্ছে এবং যাত্রীরা অভিযোগ করছেন তারা ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকছেন, কিন্তু লঞ্চ কখন ছাড়বে তার কোনো তারা সময় তারা জানেন না। অর্থাৎ একই সাথে ভাড়ার বেশি নেওয়ার যেমন অভিযোগ করেছেন, একই সাথে তারা অভিযোগ করছেন যে তারা সেই সকাল থেকে অপেক্ষায় আছেন কখন লঞ্চ ছাড়বে, লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। অর্থাৎ একই সাথে সকাল 6টায় প্রথম লঞ্চটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল 6টা থেকে এখন পর্যন্ত প্রায় 35টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে এবং 36টির মতো লঞ্চ কিন্তু সদরঘাট স্টেশনে ঢুকেছে। অর্থাৎ লঞ্চ কর্তৃপক্ষ আশা করছেন যে আজকে সন্ধ্যার পরে যাত্রী চাপ আরো বাড়বে। আপনি জানেন যে আজকে অফিস করার মধ্য দিয়ে কিন্তু সরকারি বেসরকারি অফিসগুলো বন্ধ হবে, অর্থাৎ টানা সরকারি 3 দিন ছুটি এবং 2 দিন অফিসিয়াল ছুটি মিলে সরকারি অফিসগুলোতে মোট 5 দিন ছুটি থাকবে। সেই সাথে গার্মেন্টস গুলো ছুটি হয়, কিন্তু যাত্রী চাপ বেড়েছে। যাত্রী চাপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা সদরঘাটে ঢোকার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাঘাটে আমরা অনেক পরিমাণ ভিড় দেখেছি। সব মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য অবনতি না হয় মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তারা সব নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে এবং লঞ্চ কর্তৃপক্ষ যেটি বলার আমাদের চেষ্টা করছে যে তারা যে কোনোভাবেই যে যাত্রীরা যে ভাড়ার অভিযোগ বেশি নিচ্ছেন এটা অভিযোগ নিচ্ছেন ঠিক না, কিন্তু যাত্রীরা বলছেন যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং লঞ্চের ক্যাবিন পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু লঞ্চ ছাড়া হচ্ছে না। অর্থাৎ লঞ্চ ছাড়ার যেমন কোনো সময়সীমা নেই, একই সাথে ভাড়ারও বেশি নেওয়া হচ্ছে এবং চৈত্রের গরমের কারণে কিন্তু মানুষের ভোগান্তি হচ্ছে। তারা চাচ্ছেন যে যথাসময়ে লঞ্চগুলো ছেড়ে দেওয়া হোক এবং লঞ্চগুলো ছেড়ে দিলে তারা তাদের পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন। এই যাত্রায় এসে আমরা যেমন বেড়েছে যাত্রী চাপ, একই সাথে বেড়েছে অব্যবস্থাপনা। সব মিলে সদরঘাট লঞ্চ টার্মিনালে গত কয়েকদিনই যাত্রী চাপ কম থাকলেও আজকে কিন্তু যাত্রী চাপ গত কয়েকদিনের চেয়ে অনেকটাই বেড়েছে এবং যাত্রীরা যেটা চাচ্ছেন সময় মতো লঞ্চ ছেড়ে যাবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। লাবণী, এই ছিল রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাজহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সদরঘাট থেকে এই যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, ঈদের আরো তথ্য আপনাদেরকে জানাবো এই যাত্রার। আমাদের সহকর্মী সাভার থেকে যুক্ত হবেন শাহিনুর রহমান। শাহিন, সড়কের কি অবস্থা দেখছেন, সেখানে এই যাত্রার কি কি তথ্য রয়েছে দর্শকদের জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কে ইপিজেড এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে থেকেই কিন্তু আমরা দেখেছি গতকাল দুপুরের পর থেকে প্রচুর সংখ্যক লোক কিন্তু দেশের বাড়ি ইতিমধ্যে চলে গেছে। আমরা কিন্তু দেখতে পেরেছি সড়ক এবং মহাসড়কে গতকালকে যেরকম চাপ ছিল আজকে কিন্তু সেই রকম চাপ আমরা দেখতে পাচ্ছি না। গত রাতের মধ্যেই কিন্তু বেশিরভাগ লোকই চলে গেছে এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার আশুলিয়া কিন্তু শিল্প অধ্যুষিত এলাকায়, এই এলাকায় বেশিরভাগ কারখানা ছুটি হওয়ায় কিন্তু এই এলাকায় এখন যারা যাচ্ছে, গতকালকে যারা যেতে পারে না এইসব যারা যাত্রী তারা কিন্তু যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা বিভিন্ন কাউন্টারে ঘুরেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে
গতকালকে যারা অনেকে টিকিট পায়নি, অনেকেই আগামী গতকালকে ভিড় ছিল বিদায় আজকে কিন্তু তারা ঈদ যাত্রাটাকে বেছে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে চন্ডা রাস্তা কিন্তু একদম যান চলাচল স্বাভাবিক আছে এবং বাইপাল মোড় একটি গুরুত্বপূর্ণ মোড় থাকলে কি হবে, এই এলাকায় কিন্তু আজকে কোনো যানজট আমরা সকাল থেকে আমাদের চোখে পড়েনি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে ঢাকামুখী যে লেনটা আছে এই লেনে কিন্তু গাড়ির চাপ একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু অনেক সময় সিগন্যালের কারণে থেমে থেমে গাড়ি চলে, তো অতটা বলা যায় না, অন্যান্য দিনের মতো স্বাভাবিকই যান চলাচল স্বাভাবিকের মতোই আছে। এবং আমরা তারপরেও দেখেছি বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখেছি, হাইওয়ে পুলিশকে দায়িত্ব পালন করতে দেখেছি এবং ঢাকা জেলা পুলিশকেও আমরা দায়িত্ব পালন করতে দেখেছি গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেগুলোর মধ্যে এই ইউটার্নগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু বন্ধ রাখা হয়েছে, বিভিন্ন ইউটার্ন, এবং 4-5টা ইউটার্ন পর কিন্তু একটা করে ইউটার্ন তারা সচল রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনাদের স্বস্তির খবর আরেকটা না জানালেই নয়, যেমন ঢাকা আরিচা মহাসড়ক, বিশেষ করে যারা কিনা গাবতলী হয়ে ঢাকা আরিচা মানিকগঞ্জ পাটোয়ারি এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু কোনো রকম যানজট আমরা দেখতে পাইনি, সব স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, কিন্তু অনেক যাত্রী আসলে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছে যে তারা অনেক সময় ভাড়ার কথাটা বলেছে, যে অধিক ভাড়া নেওয়ার কথা তারা শুনিয়েছে। এবং আমরা কিন্তু কাউন্টার মাস্টারদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে ভাড়া অতিরিক্ত আদায় করছে না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিল। আসলে লাবণী এই ছিল এই যে আশুলিয়ার ইপিজেড এলাকার থেকে। লাবণী, ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাভার ইপিজেড এলাকা থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন। দর্শক, এবার আমরা চলে যাব পাটুরিয়াতে, সেখানে মানিকগঞ্জের পাটুরিয়া, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। সেখানকার ফেরিঘাটের কি তথ্য রয়েছে, আমাদেরকে বিস্তারিত তথ্য দিবেন। ধন্যবাদ দালাবনি। আমি রয়েছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার যে প্রধান প্রবেশপথ ঢাকা আরিচা মহাসড়কের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের 3 নম্বর ফেরিঘাটে। আমি যদি বলতে চাই যে এই ঈদে ঘরমুখ যাত্রীদের কিন্তু গতকাল রাত থেকেই চাপ দেখা গেছে এবং বেলা বাড়ার সাথে সাথে ব্যাপক যাত্রীদের চাপ পড়েছে। এবং আমরা কিন্তু যাত্রীদের চাপ পড়লেও কিন্তু তেমন গাড়ির দূরপাল্লার গাড়ির কিন্তু কোনো সারি নেই। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে গত 2022 সালের আগে পদ্মা সেতুর আগে যে ভোগান্তিটা হয়েছে, এই পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু সেই ভোগান্তিটা এই পাটুরিয়া দৌলতদের এই নৌ রুটে কিন্তু সেই ভোগান্তিটা নেই। তো এক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এই ঈদে ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা যেটি বলেছে, প্রায় 1000-এর উপরে পুলিশ সদস্য এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এই ঘাট এলাকা রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, ছিনতাই, মলমপার্টি এবং চুরি এরকম কোনো ঘটনার যেন সম্মুখীন না হয় ঈদের ঘরমুখ যাত্রীদের, সেই বিষয়ে তারা লক্ষ্য রাখছেন। আরেকটি বিষয় হচ্ছে, ঘাট কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এই যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা 16টি ফেরি ঘাটে প্রস্তুত রেখেছে এবং যাত্রী এবং যানবাহন আসা মাত্রই তারা পার করছেন। তো আমি কথা বলবো এখন একজন যাত্রীর সাথে, যে আসা পদ্মা সেতু চালু হওয়ার আগে যে ভোগান্তি ছিল, এখন কি ওই ভোগান্তিটা আছে কিনা? না, ওই ভোগান্তিটা এখন আর নাই। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আগে খুব ভোগান্তি ছিল, কিন্তু আমি এই 6-7 বছরে এমনিতে যাওয়া আসা করি, কিন্তু এরকম এখন অনেক ফ্রি আছে, মোটামুটি ভালো। আচ্ছা, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই যাত্রীরা যেটি বলছেন যে আগের যে ভোগান্তি, সে ভোগান্তিটা কিন্তু এখন আর নেই। এছাড়া আমরা আরো কথা বলেছি যাত্রীদের, আরো তারা যেটি বলছেন যে দূরপাল্লার গাড়ির যানবাহন একটু কম থাকায় তারা কিন্তু কাটা যাত্রী যে গাড়িগুলো রয়েছে বা বাস রয়েছে, সেই গাড়িতে করে কিন্তু তারা ভেঙে ভেঙে আসার কারণে তাদের এই কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। এই ভোগান্তিটুকু ছাড়া আর কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছে লাবণী। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে ঘরমুখ যাত্রীদের যাতায়াতের আমার কাছে সর্বশেষ খবর।
ধন্যবাদ আলিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফেরিঘাটের ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, ঈদ যাত্রার আরো তথ্য জানাবো। আমরা চলে যাবো এবার নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নারায়ণগঞ্জের সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? ঈদ যাত্রার কি কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। লাবণী, অসংখ্য ধন্যবাদ। ঠিক আমার পেছনে মানুষের ঢলই আসলে বলে দিচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট পথে ঈদযাত্রায় মানুষের যে ঢল সেটি কেমন নেমেছে। আজকে সকাল থেকেই এই দুটি পথে অসংখ্য যাত্রী তাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাস কাউন্টারগুলোতে দাঁড়িয়ে আছেন আসলে কখন তাদের গন্তব্যে পৌঁছাবেন, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য যে বাস, সেই বাসটি আসবে। এখন পর্যন্ত কিছু কাউন্টারে সকাল 7টার যে বাসটি ছেড়ে যাওয়ার কথা সেই বাসটি আসেনি। কখন আসবে সেটিও আসলে কাউন্টার পক্ষ থেকে জানানো হয়নি। এছাড়া যাত্রীরা বলছেন তাদের কাছ থেকে বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে। যদিও গতকাল এই এলাকাতে যেখানে আছি সাইনবোর্ড এলাকা, এখানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত থেকে পরিচালনা করা হয়েছিল, সতর্ক করে দেওয়া হয়েছিল। তো আপনাকে যদি একটু দেখাই যে মানুষের চাপে কিন্তু আসলে মহাসড়কের এক পাশ পুরোপুরি কিন্তু ভরে গেছে, দাঁড়িয়ে আছে কখন আসলে মানুষ যাবে, বাড়ির পথে ফিরবে, সেই অপেক্ষায় কিন্তু মানুষ আছেন। তো আমরা মহাসড়কের একটু খোঁজ নিয়েছি। সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে 30 কিলোমিটার, এই পথের কোথাও কোনো ধরনের যানজটের খবর আমরা পাইনি। এছাড়া মদনপুর সহ অন্যান্য যেসব এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও আমরা কোনো ধরনের যানজট বা ভোগান্তির খবর আমরা কিন্তু পাইনি। তো আমরা যাত্রীদের সঙ্গে কথা বলবো, জানবো যে আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তাদের এই রাস্তা আসলে কষ্ট হচ্ছে কিনা। না, কষ্ট তো একটু হবে, ঈদের সময় এটা স্বীকার করতে হবে আপনাদেরকে, কারণ কষ্ট স্বীকার করা ছাড়া তো দেশের বাড়ি গ্রামের বাড়িতে যাওয়ার চিন্তা করা যাবে না ঈদের সময়। অন্তত ঈদের সময় যে প্রচুর পরিমাণে মানুষ যায়, ঢাকা শহরের প্রায় 80% মানুষ চলে যায় গ্রামে। সো এতগুলো মানুষ তো একসাথে যেহেতু যায়, সেহেতু আপনাকে কষ্ট স্বীকার করতেই হবে। শুনছিলেন যে আসলে যাত্রীরা কষ্ট অনেকটা যে এত মানুষ আসলে রাজধানী ছাড়ার কারণে ভোগান্তি কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা সিলেট পথের কথা যদি একটু বলি তাহলে কাঁচপুর থেকে 2500-এর পুরিন্দা বাজার এলাকা পর্যন্ত যে 21 কিলোমিটার রয়েছে, এর মধ্যে আসলে তারা ভবিষ্যৎ রূপসী এসব এলাকাতে যানজটের কিছুটা সংখ্যা কিন্তু আমরা কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু দেখেছি। সেখানে কিন্তু যাত্রীদের যানবাহনগুলো একটু ধীর গতিতে চলাচল করেছে, ফলে ভোগান্তি কিন্তু ছিল। তো এরপরও আসলে মানুষ কিন্তু বাড়ির পথে যাচ্ছেন, অপেক্ষা করছেন। তারা কিন্তু এই বাস কাউন্টারগুলোতে দীর্ঘ সময় পার করছেন যে কখন আসলে বাড়ি যাবেন। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকাতে, এই ঢাকা সিলেট মহাসড়কের আমরা দেখেছি থেমে থেমে যানবাহন চলাচল করেছে, ছোট ছোট যানজটও সৃষ্টি হয়েছে। তবুও মানুষের ঢল কিন্তু আসলে থামেনি। সারা রাতই এই দুটি মহাসড়কে মানুষ তাদের বাড়ির পথে রওনা হয়েছেন এবং আজকেও কিন্তু রাজধানী ছেড়ে মানুষ বাড়ির দিকে যাচ্ছেন। তো এই যাত্রা আসলে চলছে এবং দীর্ঘ সময় ধরেই হয়তো আমরা ধারণা করছি বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে দীর্ঘ সময় ধরেই এই যাত্রা আসলে চলবে। আরেকটি বিষয় যেটি জানাতে চাই, নারায়ণগঞ্জে হাইওয়ে পুলিশের সিমরাইল পুলিশ ফাঁড়ির পরিদর্শক শরীফুদ্দিন জানিয়েছেন দুটি মহাসড়ককে ঘিরে 400 শতাধিক পুলিশ সদস্য এই মহাসড়কে কাজ করছে, যাতে করে মানুষ নির্বিঘ্নে যানজট এড়িয়ে বাড়ি ফিরতে পারেন। লাবণী, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ বিলাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সেই সাথে ধন্যবাদ জানাবো আতিক, শাহিন, মাজহার এবং নিয়াজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তারা জানাচ্ছিলেন ঈদ যাত্রার শেষ দিনের সর্বশেষ তথ্য আমাদেরকে। সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই এবার রোজা হবে 30টি। আর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে বুধবার। সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী এদিন মাগরিবের নামাজের পর মুসল্লিরা পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করেন। পরে সৌদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শাওয়ালের চাঁদ দেখা যায়নি বলে জানানো হয়। সৌদি আরবের আগে অস্ট্রেলিয়াতেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যের পাশাপাশি বুধবার ঈদ উল ফিতর উদযাপন করবেন অস্ট্রেলিয়াবাসীও।
সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে যাত্রীদের মারধরে প্রাণ গেছে এক বাস চালক ও তার সহকারীর। নিহতরা হলেন বাস চালক সোহেল রানা ও তার সহকারী হৃদয়। এর আগে সোমবার বিকেলে মিরপুর থেকে চন্দ্রাগামী ইতিহাস পরিবহনের বাসটিতে ৮০ টাকার ভাড়া ১০০ টাকা দাবি করায় এক যাত্রী তা প্রদানে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে বাসটি নবীনগর চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় পৌঁছালে ওই যাত্রীর পরিচিত ২০ থেকে ৩০টি যুবক বাসটিতে ওঠেন। পরে চালকের সহকারী হৃদয়কে বাস থেকে নামিয়ে ইট দিয়ে বুকে আঘাত করতে থাকেন। মারধর করা হয় বাস চালককেও। পরে স্থানীয়রা তাদের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ বিষয়ে আইন ব্যবস্থা নেওয়া হবে বলছে পুলিশ। এই যাত্রাপথে কারা গাড়িতে উঠেছিল এবং যেখানে ঘটনাস্থল সেই স্থলে কারা গাড়িতে উঠেছিল, এই গাড়ির প্যাসেঞ্জার কারা ছিল, সকলকে আইডেন্টিফাই করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় তাদেরকে আমরা নিয়ে আসবো যারা এই ঘটনা ঘটিয়েছে। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত। মধ্যরাতে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সচল। ঈদের ছুটিতে রাজধানী এখন অনেকটা ফাঁকা। তবে এই ফাঁকা ঢাকাকে ঘিরেই সবচেয়ে বেশি হয় ছিনতাইয়ের ঘটনা। তবে এ নিয়ে আলাদা তৎপরতা বাড়ানোর কথা জানান ঢাকা মহানগর পুলিশ। এদিকে ঈদকে ঘিরে বিভিন্ন পর্যটন স্থানগুলোতেও বাড়তি নিরাপত্তার কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। শাহাদাত নিশাদের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এই নারী এই ফ্ল্যাটের বাসিন্দা নন। এক সপ্তাহ আগে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর একটি বাড়িতে ঢুকে খুব সাবলীলভাবেই নগদ টাকা, ডলার সহ প্রায় ৫ লাখ টাকা নিয়ে চম্পট সেলিনা নামে এই চোর। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসী ঢাকা ছেড়ে যাওয়ায় অনেক বাসাবাড়িই খালি। ফাঁকা ঢাকার এই সুযোগটাই কাজে লাগায় ছিনতাই চুরি চক্র। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। বাসা থেকে আসতেছিলাম, আমার কিন্তু মনে হচ্ছিল, আমি অনেকে বলছিও যে তা বাসার তো কিছু কিছু জিনিস রেখে গেছি দরকারি, তো যদি তালা ভাঙা তো কোনো ব্যাপার না, তখন কি হবে? রাস্তা ফাঁকা থাকার কারণে আমাদের মনে যে রিক্সায় ফোন টোন নিয়ে নিল। যদি আর দিনের যদি সন্ধ্যার টাইমে মানে 10টা 11টা থেকে এগুলো কিন্তু হয় না, বা 8টা 9টা থেকে এরকম হয় না, যেহেতু রাস্তায় যানজট থাকে, মানে মানুষজন থাকে, তখন কিন্তু হয় না। আর এখন 8টা 9টা থেকে কিন্তু মানুষ পাওয়া যায় না রাস্তায়। এখানে কিন্তু একটা ঢাকা শহর একদম মেজরভাবে একদম ফাঁকা হয়ে যায়। এই কারণে উচিত যে আইন শৃঙ্খলা বাহিনী একটু ফলো আপে রাখা উচিত। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এবছর ফাঁকা ঢাকা কতটা নিরাপদ থাকবে? পুলিশ বলছে নগরবাসীর নিরাপত্তায় তারা সদা তৎপর। সম্মানিত নগরবাসী, ছুটিতে তো নারীর টানে গ্রামে চলে যাবেন, অনেকে তার ঘরবাড়িতে তালা দিয়ে যাবেন, তো সেই জায়গাটি যাতে নিরাপদ থাকে সেটির জন্য আমাদের একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে নিজস্ব। রাজধানী জুড়ে টহল থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের, বলছেন র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। আমরা আমাদের টহল জোরদার করেছি, রোবার্স পেট্রোল করা হবে, আমাদের মোটরসাইকেল পেট্রোল বাড়ানো হয়েছে, একই সাথে ফুড পেট্রোল এবং স্ট্যাটিক পেট্রোলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে এলাকা ভিত্তিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যেখানে সাদা পোশাকে আমাদের র্যাব অবস্থান করবে এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদের সাথে সমন্বয় করে আমরা সে সকল এলাকাতে কাজ করব। মিরপুর চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক। চিড়িয়াখানার থেকে শুরু করে, জাদুঘর থেকে শুরু করে, আমাদের শিশু পার্ক থেকে শুরু করে সব জায়গায় স্পেশাল ডিপ্লয়মেন্ট থাকবে। আর এটা শুধু ঢাকা মেট্রোপলিটন না, সারা বাংলাদেশের পুলিশেই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটি রেখে থাকে। রাজধানীবাসীর ঈদ উৎসব নির্বিঘ্ন রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও নাশকতার কোনো হুমকি নেই বলছে পুলিশ ও র্যাব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সকাল। বান্দরবানী কুকিচির ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযানে 54 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 7টি দেশি বন্দুক, 20 রাউন্ড কার্তুজ, কেএনএফ এর ব্যবহৃত পোশাক ও বিভিন্ন সরঞ্জাম। কেএনএফকে কঠোর হস্তে দমনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন আল নোমান।
সোমবার বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় 7টি দেশি বন্দুক, 20 রাউন্ড গুলি, ল্যাপটপ, কেএনএফ সদস্যদের ব্যবহৃত পোশাক ও জুতা। এরপর পাড়ার 110 জনকে সেখানকার স্কুলে আনা হয়। সেখান থেকে আটক করা হয় 49 জনকে, ছেড়ে দেয়া হয় বাকিদের। আটক ব্যক্তিদের মধ্যে 18 জন নারী ও 31 জন পুরুষ। সন্ধ্যার পর আটককৃতদের 3টি বাসে করে বান্দরবান সদর থানায় আনা হয়। অভিযানে অংশ নিতে বান্দরবানের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সহ নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। কেএনএফকে কঠোর হস্তে দমনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে প্রত্যেকটি এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা তৎপরতা বৃদ্ধি করেছে, জনবল বৃদ্ধি করেছে, আর শক্তি বৃদ্ধি করেছে। আমাদের যে সক্ষমতা রয়েছে এই ছোটখাটো যে বিষয়গুলো, এগুলোকে আমরা খুব বেশি আসলে আমলে নিতে চাই না। আমরা কঠোর হস্তে দমন করতে চাই। কোনো প্রকার পদক্ষেপ যাতে তারা না নিতে পারে সেই ধরনের সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। এর আগে থানসি ও রুমা উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন 3 কেএনএফ সদস্য এবং বাঙালি এক গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের পর থেকে মেয়াদ উত্তীর্ণ ইউনিটের সম্মেলন করবে আওয়ামী লীগ। একই সাথে পুরোদমে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে দলটি। সম্মেলন হওয়া ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ দিয়েছে কেন্দ্র। হাইব্রিড ও বিতর্কিত কেউ যেন দলে ঢুকতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে দলের হাইকমান্ড। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ফুরফুরে মেজাজে আওয়ামী লীগ। যদিও স্বতন্ত্র কৌশলের কারণে সারা দেশে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে দলীয় কোন্দল। এমনকি এই কোন্দল কোথাও কোথাও রূপ নিয়েছে সংঘর্ষে। রমজান মাসে সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোতেই বেশি সময় ব্যয় করছে দলটি। তবে অভ্যন্তরীণ কোন্দল নিরসনে বিভাগীয় নেতাদের সাথে সিরিজ বৈঠক করেছে কেন্দ্র। ঈদের পরই মেয়াদোত্তীর্ণ সকল ইউনিটের সম্মেলন করবে ক্ষমতাসীনরা। দলীয় কোন্দল নিরসন সহ সম্মেলনের প্রস্তুতি নিতে দেওয়া হয়েছে নানা দিক নির্দেশনা। কমিটি যে কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো বলা হয়েছে যে কঠিনভাবে বলা হয়েছে যে সেগুলো সম্মেলন করার জন্য, সম্মেলনকে সম্পন্ন করার জন্য, এবং আমরা সেটা মনিটরিং করছি যাতে সম্মেলনটি এই পবিত্র ঈদ উল ফিতরের পরে যে কোনো সময় একটা সুন্দর সময় যাতে করে। কারণ আমাদের হাতে কিন্তু সময় কম। মে, জুন, জুলাই এই 3টি মাসই আমাদের হাতে সময় আছে। কারণ আগস্ট মাস শোকের মাস, শোকাবহ মাস। আমাদের সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে। এর মধ্যে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করেছেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে জুন মাসের পর থেকে মেয়াদ উত্তীর্ণ সকল উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এগুলোকে আবার ঢেলে সাজানো হবে, যাতে আমরা এবছরের শেষ দিক থেকে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটিগুলো কাউন্সিল আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে যেন কোনো বিতর্কিত ব্যক্তি ঢুকতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি করছে কেন্দ্র। সিরিয়াসলি একেবারে পুঙ্খানুপুঙ্খ দেখে, তাদের পিছনের পরিচয় দেখে তারপরে কমিটিগুলো নির্ধারণ করে থাকি। কিন্তু এ ব্যাপারে সকলের সহযোগিতা ছাড়া এটি সম্ভব না। যারা সভাপতি, সাধারণ সম্পাদক হয়, যারা পূর্ণাঙ্গ কমিটিটি করে, তাদের মানসিকও পরিবর্তন হওয়া দরকার। তারাও তো, যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছেন তারাও কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষাকারী নেতা হচ্ছেন। তাদের হাত দিয়ে কোনো হাইব্রিড, কোনো নবাগত কাউকে একটা ভালো জায়গায় দেওয়াটা সমীচীন বলে মনে করি না। নির্বাচন পরবর্তী দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন সহ সারা দেশের মেয়াদোত্তীর্ণ সকল কমিটির সম্মেলন শেষ করে দলকে আরও সুসংগঠিত করতে চান ক্ষমতাসীনরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঈদের বাকি আর মাত্র একদিন। সংবাদের শুরুতেই আপনাদেরকে ঈদ যাত্রার তথ্য দিয়েছিলাম। এবার আমরা চলে যাব আমাদের সহকর্মী আতিকের কাছে। আতিক রয়েছেন টাঙ্গাইলে। তিনি আমাদেরকে টাঙ্গাইল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাবেন। আতিক, আপনার কাছে কি তথ্য রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের, আমাদের দর্শকদের জানাবেন। ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে ঈদের বাকি মাত্র একদিন এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু এই
ভোর থেকে প্রায় ৩-৪ ঘন্টা কিন্তু যানজটের মধ্যে পড়তে হয়েছিল এবং এখনো কিন্তু যানজটের মধ্যে রয়েছে, অর্থাৎ থেমে থেমে প্রায় বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 14 কিলোমিটার কিন্তু যানজট রয়েছে। তো আসলে পুলিশ, হাইওয়ে পুলিশ বিষয়টি আমাদেরকে বলেছেন যে এই মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে মূলত এই যানজট সৃষ্টি হয় এবং তার পরবর্তীতে কিন্তু আসলে বেশ কিছু সময় অর্থাৎ 4-5 ঘন্টা কিন্তু যানজটের মধ্যে পড়তে হয় এবং এই কারণে কিন্তু যানবাহন এই ব্যাপকভাবে যানজট সেই সময় সৃষ্টি হয়েছিল এবং এখন কিন্তু থেমে থেমে রয়েছে এবং মাঝে মাঝে কিন্তু গাড়িগুলো, যানবাহনগুলো বিভিন্ন সময় তারা কিন্তু ছাড়ছেন। তো আসলে এই মহাসড়কের গেল 24 ঘন্টায় প্রায় 48,000 যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। দেখতেই পাচ্ছেন আসলে যে যেমনভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু এই মহাসড়ক দিয়ে ঈদ করার জন্য বাড়ি ফিরছেন এবং যানবাহন কিন্তু অনেকটাই চাপ রয়েছে ব্যাপকভাবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যানজটও রয়েছে, অর্থাৎ কিছু অংশ যানবাহন ছাড়ছে এবং কিছু অংশতে যানজটের এখনো রয়েছে। তো আসলে সব মিলিয়ে বলা চলে যে ঈদের আসলে যারা গড়মুখী হচ্ছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে অনেকটাই প্রতি বছরেই কিন্তু ভোগান্তির মাথায় নিয়ে যেতে হয়, এবারও কিন্তু ঠিক একই অবস্থা রয়েছে এবং ঈদ বাকি কিন্তু আরও একদিন রয়েছে এবং যারা ঢাকা থেকে উত্তরবঙ্গে এখনো আসেনি তারা কিন্তু শেষ সময়ে এই মহাসড়ক দিয়ে নারীর টানে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য ছুটছেন। তো সব মিলিয়ে আসলে অনেকটাই এই মহাসড়কের পুলিশ প্রশাসন যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন প্রায় 700-র অধিক পুলিশ, তারাও চেষ্টা করছেন যাতে যানজট আসলে হলেও খুব তাড়াতাড়ি যেন সেটিকে নিয়ন্ত্রণ করা যায় এবং দ্রুত এই উত্তরবঙ্গের দিকে যারা ছুটছেন তাদেরকে যেন নিরাপদে বাড়ি ফেরানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং আপনি দেখছেন যে অনেকটাই বিশেষ করে ট্রাক এবং ব্যক্তিগত গাড়িতেই কিন্তু এই যাত্রীগুলো আসলে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। লাবণী, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। ধন্যবাদ আতিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, টাঙ্গাইল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সামনের আন্দোলন সংগ্রামে এবার জামায়াতকে সাথে চায় বিএনপি নেতাদের দাবি, দেশ বাঁচাতে হবে, তাই চলমান আন্দোলনে যারাই পাশে থাকবে তাদের নিয়েই আন্দোলন এগিয়ে নিতে চায় বিএনপি। আর রাজপথের আন্দোলন সংগ্রামে জামায়াতের সাথে বৃহৎ জোট গড়ে উঠতেই পারে দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জামায়াতকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা আন্দোলনকে বাধাগ্রস্ত করারই প্রচেষ্টা। সাইফুল রিপনের রিপোর্ট। 20 দলীয় জোট ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন প্রকাশ্যে কোনো সম্পর্ক না দেখা গেলেও এবার রমজানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন জামায়াতের আমির। আবার প্রায় 8 বছর পর আয়োজিত জামায়াতের ইফতারেও দেখা যায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের। ভেদাভেদ ভুলে একসাথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান নেতারা। মুক্তির এই সংগ্রামে ভেদাভেদ নয়, বিভেদ নয়, বিরোধ নয়, মানুষের অধিকারের পক্ষে আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাই। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন বিএনপির অনেক নেতা। আমরা আমাদের যুগপৎ আন্দোলনে যেসব শরিক দল আছে তাদেরকে বোঝাবার চেষ্টা করব, কারণ এটা তো একটি এক দফার আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং আমরা আগে দেশের মালিকানা নিয়ে নেই, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার ফিরে পাই, তারপর জনগণই সিদ্ধান্ত নেবে কারা তাদের কাছে গ্রহণীয়, কারা তাদের কাছে বর্জনীয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে, রাজপথে কর্মসূচি পালনের মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে হয়ে যেতে পারে বৃহৎ ঐক্য। আমি এরকম করে বুঝি, যেহেতু এটা একটা বড় বিতর্কিত ব্যাপার,
আন্দোলনের মধ্যে বিতর্কিত ব্যাপার আনলে আন্দোলনটা দুর্বল হতে পারে। এটার অল্টারনেটিভ কোনো সলিউশন আছে কিনা যাতে এটা নিষ্পত্তি হয়, এই জন্যই যুগপথের প্রপোজাল আমরাই বলেছিলাম। আমরা বলছি যুগপথ আন্দোলন চলতে চলতে বৃহত্তর ঐক্য তো হতেই পারে, মানে রাজপথে হাঁটতে হাঁটতে একাকার হয়ে যায় না, এরকম হয়ে যাবে। তাই ওইখানে আমরা রিজার্ভেশন রাখছি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেন, কে কোন আদর্শের তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ বাঁচানো। জামাতের দুটো দেখি ভয় দেখার দিনগুলোতে ওগুলো পার হয়ে গেছে অনেক আগে। ঘরে আগুন লেগেছে, আগুন নেভানোর জন্য যারাই আসবে সবাইকে স্বাগত জানাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে আপনাকে। সুতরাং কাদের সাথে মানসিক দূরত্ব, আদর্শিক দূরত্ব এই মুহূর্তে এগুলো বিবেচ্য বিষয় না, বাংলাদেশের মানুষেরও না, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কেও পরিবর্তন আসা স্বাভাবিক বলছেন নেতারা। সারা বিশ্বে তারা সন্ত্রাসের মাধ্যমে তারা রাজনীতি করে, এই যে একটি ধ্যান ধারণা আওয়ামী লীগ প্রচার করেছিল আজকে থেকে 10 বছর আগে, আমি 2014 সাল এবং তার আশেপাশের সময়টির কথা বলি। আজকে এটা স্পষ্ট, শুধু বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসেনি, সারা বিশ্বের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। আজকে যে বন্ধু কাল হয়তো সে শত্রু হয়ে যেতে পারে, এবং আজকে যে শত্রু সে কিন্তু কালকে বন্ধু হয়ে যেতে পারে। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে পৃথিবীর বাস্তবতাকে অস্বীকার করছে, রাজনীতির বাস্তবতাকে অস্বীকার করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সকাল। পবিত্র ঈদ উল ফিতরের 197তম জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের জামাত শুরু হবে সকাল 10টায়। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। নিরাপত্তার কথা চিন্তা করে 5 প্লাটুন বিজিবি সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিটু দাসের তথ্যচিত্রে ফারজানা ইসলামের জাস্ট রিপোর্ট। 12 ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী বীর ইশাখার 16তম বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ 1915 সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। তারও 200 বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। 1828 সালে বড়োয়ে মাঠে প্রথম 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। এবার 197তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বরাবরের মতো লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করতে পারবে, তাই আনন্দিত স্থানীয়রা। শোলাকিয়ার মাঠ বড় মাঠ, লোকজন লাখ লাখ লোক হয় এখানে, দোয়া আল্লাহ কবুল করে। বিভিন্ন এলাকার মানুষ এনে নামাজ পড়তে আসে, যারা অনেকেই আমরা অপরিচিত অচেনা লোক, সবাই নিয়ে আনন্দের মাধ্যমে নামাজ পড়ি, খুব ভালো লাগে। দেশের বিভিন্ন জেলা থেকে, দেশের একবারে শেষ প্রান্ত থেকে মাঠে নামাজের জন্য আসে ও লাখো লাখো মুসল্লি সমাগত হয় মাঠে। স্নাইপার রাইফেল ও বাইনোকুলার সহ ওয়াচ টাওয়ারে মোতায়েন থাকবে র্যাব সদস্যরা। প্রতিটি এন্ট্রি এবং এক্সিট গেটে র্যাবের সশস্ত্র সদস্যরা মোতায়েন থাকবে এবং অভ্যন্তরে আমাদের ওয়াচ টাওয়ার থাকবে 2টি, যেখানে প্রশিক্ষিত স্নাইপার রাইফেল সদস্যরা স্নাইপার রাইফেল এবং বাইনোকুলার সহ দায়িত্ব পালন করবে। মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। মাঠের আশেপাশে প্রত্যেকটি প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট থাকবে। এর বাইরে মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করে প্রত্যেককে ঢোকানো হবে। এটিকে এমন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে, একজন ভিভিআইপি প্রোগ্রাম করার সময় যে ধরনের নিরাপত্তা থাকে এখানে তার একটুও কমতি থাকবে না। মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তার জন্য পুলিশ র্যাবের পাশাপাশি 5 প্লাটুন বিজিবি থাকবে। মুসল্লিদের শুধু টুপি ও জায়নামাজ নিয়ে ঈদগাহ মাঠে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। এখানে মুসলমানদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার, পানি, সুপেয় পানির ব্যবস্থা রয়েছে, নামাজের রুজুর ব্যবস্থা রয়েছে, তাদের জন্য পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এখানে মুসলিমদের জন্য প্রাথমিক চিকিৎসার জন্য কয়েকটা মেডিকেল টিম আমাদের এখানে অবস্থান করবে, অ্যাম্বুলেন্স থাকবে, আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। প্রতি বছর ঈদ উল ফিতরে শোলাকিয়ায় দেশ বিদেশের 3 থেকে 3.5 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সকাল।